আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা পার্ট 10 স্টেইনলেস স্টিল এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আচ্ছা তোমরা কি জানো যে স্টেইনলেস স্টিলটা কি? এবং এতে মরিচা পড়ে কি না? তো এখানে দেখো যে আ লোহার সাথে কার্বন এবং নিকেল এবং ক্রোমিয়াম মিশালে স্টেইনলেস স্টিল তৈরি হয়। তাহলে একটা কোয়েশ্চেন আসবে যে স্টেইনলেস স্টিল কিভাবে তৈরি হয়? তাহলে লোহার সাথে যদি কার্বন মিশাই এবং নিকেল মিশাই এবং ক্রোমিয়াম মিশাই, তাহলে কার্বন, নিকেল, ক্রোমিয়াম এবং লোহা এই ৪ টা মিলে কি তৈরি হয়? স্টেইনলেস স্টিল। এটি মূলত এক ধরনের মিশ্রণ। এটা এক ধরনের কি? মিশ্রণ। স্টেইনলেস স্টিল লোহার চেয়ে অনেক মজবুত, অনেক শক্ত হয়। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এতে লোহার মতো মরিচাও পড়ে না। এবার পরীক্ষা করে দেখা যাক। এক কাজ করি, একটা বিকার নেই। এই জিনিসটার নাম হচ্ছে বিকার। যেটাতে আমরা এই পানিটা নিচ্ছি, এটার নাম কি? বিকার। তো একটা বিকার নেই এবং ২/৩ অর্থাৎ ৩ ভাগ করে ২ ভাগ পানি দিয়ে আমরা কি করি? আ পানি দিয়ে আমরা ডুবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এবার আমরা পরীক্ষা করার জন্য এই বিকারটি নিয়েছি এবং এখানে আমরা একটা পেরেক ফেলে দিয়েছি আর এবং এখানে একটা চামচ দিয়েছি। তো এখন দেখা গেছে যে কিছুদিন আমরা এভাবে রেখে দিব। তো চামচে কি মরিচা পড়েছে কিনা? না, পড়েনি। তুমি যদি দেখো নিজে পরীক্ষা করে তাহলে দেখতে পাবে যেখানে চামচটাতে মরিচা পড়েনি। আবার এদিকে পেরেকের মধ্যে মরিচা পড়েছে। তো এখান থেকে প্রমাণিত হলো যে লোহার পেরেকে কি হয়? শুধু লোহার তৈরি হলে অবশ্যই মরিচা পড়বে। আর যদি স্টেইনলেস স্টিল হয় অর্থাৎ যেখানে কি থাকবে? যেখানে থাকবে লোহা, ক্রোমিয়াম, এরপর হচ্ছে কি? এই যে নিকেল, তারপর হচ্ছে কার্বন। যখন এগুলো দিয়ে তৈরি হবে তখন এটাতে আর মরিচা ধরবে না। তো এখন আসো আমরা একটু ডিটেইলস আলোচনা করি। তোমরা বাড়িতে ধাতব পদার্থ দিয়ে তৈরি নানা রকম জিনিসপত্রের একটা তালিকা প্রস্তুত করো এবং দেখো এদের মধ্যে কোনগুলো ধীরে, ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আর কোনগুলো ক্ষয় হচ্ছে না। কেন এমনটি হচ্ছে তাও এবার তোমরা চিন্তা করো। আচ্ছা, হুম। তো ধাতব পদার্থগুলো সমূহ ক্রমাগত ক্ষয় হতে থাকলে এক পর্যায়ে তা ব্যবহারের কি হয়ে যায়? অনুপযোগী হয়ে যায়। কিন্তু যদি আমরা এই সকল ধাতব পদার্থ ব্যবহারে সচেতন হই এবং এদেরকে যথোপযুক্তভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু এইগুলো ক্ষয় রোধ করা যেতে পারে। যেমন ধরো, লোহার তৈরি জিনিসপত্র যেমন হাতুড়ি, পেরেক ইত্যাদি পানি থেকে দূরে বা যথাসম্ভব শুকনো জায়গায় রাখতে পারি। আবার অনেক সময় কিন্তু এদেরকে তৈল বা গ্রিজে ভিজিয়ে রাখলেও মরিচা পড়া থেকে ক্ষয় রোধ করা যায়। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। যেগুলো লোহার তৈরি জিনিসপত্র যেমন হাতুড়ি, পেরেক ইত্যাদি কিন্তু পানি থেকে যদি আমরা দূরে রাখি তাহলে কি শুকনো জায়গায় রাখলে এগুলা কি পড়বে না? মরিচা পড়বে না। আমরা পরীক্ষা করে দেখছি যে পানি লাগলেই মরিচা পড়ে। তো পানি যদি না লাগে তাহলে সে অক্সিজেন পাবে না। অক্সিজেন না লাগলে কিন্তু সে কি করতে পারবে না? মরিচা ধরতে পারবে না। আচ্ছা, আবার অনেক সময় কিন্তু আমরা এটাকে তেল বা গ্রিজ দিয়ে যদি আমরা রাখি তখনও এটাতে কি করবে না? মরিচা পড়বে না এবং ক্ষয় হবে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে সকল পদার্থ ক্ষয় হয় তাদের ক্ষয় কিভাবে রোধ করা যায়? ধাতুর ক্ষয় রোধ করার কয়েকটি উপায় হলো, একটা নাম হচ্ছে গ্যালভানাইজিং, আরেকটা হচ্ছে পেইন্টিং, আরেকটা হচ্ছে ইলেক্ট্রোপ্লেটিং। এই ৩ টা পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? আমাদের জিনিসপত্রগুলোর ক্ষয় রোধ করতে পারি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো গ্যালভানাইজিং কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম যে গ্যালভানাইজিং টা কি? ৩ টা পদ্ধতির মাধ্যমে আমরা ধাতুর ক্ষয় রোধ করতে পারি। ১ গ্যালভানাইজিং, ২ পেইন্টিং, ৩ ইলেক্ট্রোপ্লেটিং। গ্যালভানিজে কি আমাদের দৈনন্দিন জীবনে আমরা জিঙ্ক বা দস্তা ব্যবহার করে থাকি। তো এর অন্যতম হচ্ছে এর মধ্যে অন্যতম হলো গ্যালভানাইজিং। লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। তাহলে গ্যালভানাইজেশন কি? লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপরে দস্তার অর্থাৎ জিঙ্কের অর্থাৎ এই যে এই উপাদানটা কি আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। জিঙ্কের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন এবং পানি থেকে রক্ষা করে। বাতাসের অক্সিজেন এবং পানি থেকে রক্ষা করে। ফলে মরিচা পড়তে পারে না এবং লোহার ক্ষতিও হয় না। তো দস্তার পরিবর্তে টিন দিয়ে অনেক সময় কি হয়? আবরণ দিয়ে ধাতব পদার্থ থেকে রক্ষা করা যায়। তাহলে এখানে আরেকটা কথা বলছি যে ফলে মরিচা পড়তে পারে না কখন? যখন আমরা কি করি? জিঙ্কের এই আস্তরণটা দেই। আচ্ছা, তো দস্তার পরিবর্তে অনেক সময় কি টিন দিয়ে অর্থাৎ লোহার উপরে টিনের আস্তরণ দিয়েও কি এটা কি করা যায়? রোধ করা যায়। ঠিক আছে? যেমন টিন যে দেয়, টিনেও তো মরিচা পড়ে না। আছে না? মাত্র বিশুদ্ধ টিনগুলাতে কিন্তু মরিচা পড়ে না। দেখছো? মরিচা ধরে টিনগুলাতে? না। তো ধরলে তো এই টিন দিয়ে কিছুই করা গেল না। এটা পানি পড়ে না? কতই তো বৃষ্টি হয়। তো টিন দিয়ে অনেক সময় কি করা যায়? গ্যালভানাইজেশন করা যায়। তো এখন আমরা শিখব হচ্ছে কি? পেইন্টিং, হ্যাঁ? তো পেইন্টিং হচ্ছে কি? পেইন্টিং বা রং করেও ধাতব পদার্থসমূহ ক্ষয় থেকে রোধ করা যায়। বাসার যে রেফ্রিজারেটর আছে, আলমারি আছে, গাড়ি আছে, স্টিলের আসবাবপত্র আছে, এসবগুলোর ক্ষয় রোধ করার জন্য পেইন্টিং অর্থাৎ রং করা হয়। তুমি দেখবে ফ্রিজের উপরে কিন্তু যে একটা কিন্তু রং আছে। রংটা উঠে যায় তখন মরিচা ধরা শুরু করে।
তো এইসব পেইন্ট সময়ের সাথে, সাথে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আবার পেইন্টিং করে নেওয়া ভালো। তার মানে তুমি যদি কি এই যে স্টিলের এই জিনিসপত্রগুলোর উপরে রং করে দাও তখন এটাতে কি ধরবে না? মরিচা ধরবে না ইনশাআল্লাহ। এবার ইলেক্ট্রোপ্লেটিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেক্ট্রোপ্লেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পদার্থের কি আ ক্ষয়রোধ করার একটি প্রক্রিয়া। তো এখন দেখো ইলেক্ট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া। এবং এটা করার জন্য কি এইভাবে আরেকটা কি করতে হয়? তড়িৎ দ্বার নিতে হয় এবং সেখানে ২ জায়গায় ২ টা অ্যানোড এবং ক্যাথোড এগুলো বড় ক্লাসে আমি শিখাবো। এখানে ব্যাটারি দিয়ে যুক্ত করা হয়। হুম? ঠিক আছে, ব্যাটারি দিয়ে যুক্ত করা হয়। পরবর্তী সময়ে কি হয়? এই নিজের ধরো যে আমরা এই পদার্থটার প্রলেপ এখানে দিতে যাই। তখন এই পদার্থটা ভেঙে এর উপরে জমা হইতে থাকে। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তখন এর উপর একটা আস্তরণ পড়ে যায়। আর তখন এটাকে আমরা বলি ইলেক্ট্রোপ্লেটিং এবং আমরা বুঝাই। তাহলে এখানে সংজ্ঞাটা আবার যদি বলি যে ইলেক্ট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণ। তাহলে এখানে কি বিশ্লেষণ? তড়িৎ মানে বিদ্যুৎ জানো, হ্যাঁ? অর্থাৎ বিদ্যুৎ বিশ্লেষণের মাধ্যমে কি হয়? একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা একটা আবরণ তৈরি করা। তো এই প্রক্রিয়ায় সাধারণত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার এবং সোনা দিয়ে তৈরি আবরণ তৈরি করা হয়। হ্যাঁ? টিন, সিলভার, সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়। আচ্ছা, এতে একদিকে যেমন ধাতুর ক্ষয়রোধ করা যায়, অন্যদিকে তেমনি বস্তুটি দেখতে রাসায়নিক আমি তোমাদেরকে যে ঘটনাটি বোঝাচ্ছিলাম এখানে একটা ব্যাটারি থাকবে এবং এটাকে একটা তড়িৎ দ্বার বলা হয়। হ্যাঁ? তড়িৎ বিশ্লেষণটা এখানে হবে। এই যে এটা হচ্ছে সিলভার দণ্ড নিয়েছি। এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ সে কি করবে? সে ইলেকট্রন ছেড়ে দেবে এই জায়গা থেকে। এবং এই যে সিলভার Ag+, Ag হচ্ছে সিলভারের একটা নাম। তো এই সিলভারের এখানে চামচটা দিছি, নরমাল একটা চামচ। তো এই সিলভার এই যে প্রলেপটা এটার উপরে ধরবে যাইয়া। এটার উপরে কি সিলভারের প্রলেপটা যেয়ে বসে এটাকে সিলভার দিয়ে মোড়ায় ফেলবে। ঠিক আছে? এই যে স্পুন ক্যাথোড। তাহলে একটা দণ্ডে তারের থাকবে মাঝখানে ব্যাটারি, একদিকে থাকবে যেটার প্রলেপ দিতে চাই ওই জিনিসটা। আরেকদিকে থাকবে কি? যে জিনিসটা কি করতে চাই? যে জিনিসটাতে প্রলেপ দিতে চাই সেটা। তো তখন এখান থেকে এটা ক্ষয় হতে থাকবে এবং এখানে এসে কি করবে? একে চারপাশে ধরে ফেলবে। তখন এটার উপরে একটা সিলভারের একটা আস্তরণ পড়ে যাবে। তো মেইনলি এটাকেই বলা হয় ইলেক্ট্রোপ্লেটিং। যেহেতু ইলেকট্রনগুলা যেয়ে এটাকে ধরতেছে তাই এটাকে বলা কি? ইলেক্ট্রোপ্লেটিং। তো এটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের মতো আমাদের যে আলোচনা সেটি এখানে আমরা শেষ করছি। পরবর্তী আলোচনায় আমরা দহন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম।